আমাকে বায়াস হওয়ার পক্ষপাতিত্ব করার কোনো প্রশ্নই আসে না। এবং যে জার্নালে ছাপছে এগুলো হলো এলোপ্যাথিক জার্নাল, সাইন্টিফিক জার্নাল। ওরা তো ছাপবেই না যদি এই না এইগুলা অত্যন্ত হাইলি মানে কোয়ালিটি সম্পন্ন গবেষণা না হয়ে থাকে এবং খুব ভালোভাবে প্রমাণিত না হয়ে থাকে। কাজেই আমরা যেটা বলতে চাইছি, এই আমরা যে এই ম্যাডাম চিনেন হয়তো আপনারা অনেকে, মির্জাদি সাবরিনা ফ্লোরা, উনি কেমব্রিজের পিএইচডি বিশাল বড়, মানে আমাদের যে এত বড় ইপিডেমিওলজিস্ট নেই। এবং আমার সৌভাগ্য যে আমি ওনার ছাত্র, উনি আমার গাইড ছিলেন, আমার খুব প্রিয় শিক্ষক। উনি আমার সাথে মিলে এই যে থুজার উপর আমরা একটা ক্লিনিক্যাল ট্রাই করেছিলাম, থুজা অন ওয়ার্ডস। তো কথা এই দাঁড়ালো যে হোমিওপ্যাথি thousands of clinical double-blind trials conducted by homeopath, even allopathic physician, showed the efficacy of homeopathic treatment in comparison to conventional medicine or placebo. তাহলে দেখেন শত শত না, হাজার হাজার গবেষণা আছে আমার কাছে, এত শত শত আর হাজার খুঁজলে আপনি হাজার হাজার পাবে। এবং এইসব গবেষণা ডাবল ব্লাইন্ড ক্লিনিক্যাল ট্রায়াল অত্যন্ত সুপ্রতিষ্ঠিত আপনার রিসার্চ টুল, এগুলা এর মাধ্যমে করে হোমিওপ্যাথিক চিকিৎসার কার্যকারিতা যেন ক্লিনিক্যাল ট্রায়ালের মধ্যে দেখানো হয়েছে। এবং হানিম্যানের যে পটেন্টাইজেশন থিওরি, হোমিওপ্যাথিক উচ্চ শক্তির ওষুধের মাঝেও যে ওষুধও গুণ থাকে, এটার প্রমাণ করেছে। কাজে এরপরে যদি আমাদের কেউ বলে বা কেউ লেখালেখি করে যে হোমিওপ্যাথি অবৈজ্ঞানিক, এর কোনো বৈজ্ঞানিক প্রমাণ নেই, ও বেটা নিজে অজ্ঞ, সে জানেন এগুলো খবরই রাখে আছে। এবং আমি মনে করি যারা আমাদের হোমিওপ্যাথিক উচ্চ শিক্ষিত ব্যক্তিরা আছেন, আপনারা এগুলো স্টাডি করেন এবং সত্যকে তুলে ধরেন, ওদের দাঁত ভাঙ্গা জবাব দেন। যেমন তুই তো বুঝিস না, গবেষণা দেখ কি হাই ক্লাস গবেষণা হোমিওপ্যাথির উপর করা হয়েছে। আবার আমি মনে করি এগুলা সরকারেরও বিভিন্ন লেভেলে যদি তুলে ধরতে পারি, ইউনিভার্সিটি সমূহের উচ্চ যে তাদের মানে ব্যক্তিরা আছেন উচ্চ প্রতিষ্ঠানে, তাদের কাছে আমরা তুলে ধরতে পারি এবং আমাদের সায়েন্টিফিক কমিউনিটি যদি আমরা এগুলো তুলে ধরতে পারি, তাহলে যে হোমিওপ্যাথি নিয়ে মানুষ মনে করে যে এটা জাস্ট একটা, এর মাঝে বিজ্ঞান টিজ্ঞান নাই, এমনি একটা প্লাসেবো চিকিৎসা, এইসব ধারণা আমরা খণ্ডন করতে পারবো এবং হোমিওপ্যাথিকে তার যোগ্য অবস্থানে আমরা তুলে ধরতে পারবো। আমি এই আহ্বানই জানাই যারা হোমিওপ্যাথিক চিকিৎসক আছেন, আপনি যদি গবেষণা করতে চান, দেখেন আপনি কিন্তু গবেষণার প্রটোকল বুঝতে পারবেন না। আপনি প্রটোকল কি করে বুঝবেন? তাদের যোগ্যতা আছে তাদের বলছি। আপনি যদি এসএসসি পাস ডিএসএমএস হন, আপনি তাহলে কিন্তু এমপিএস পড়তে পারবেন না। কিন্তু আপনি যদি মাস্টার্স পাস হন, ডিএসএমএস হন, আপনি পারবেন। অথবা বিএসএমএস হন, আপনাকে নেবে, আপনি এমপিএস পড়েন, মাত্র 1 বছরের একটা কোর্স, কিন্তু এখানে আপনি রিসার্চের প্রটোকল শিখবেন। আপনি রিসার্চ যদি নাও করতে পারেন, অ্যাটলিস্ট রিসার্চ বুঝবেন। আপনি একটা রিসার্চ পড়ে এটা অনুধাবন করতে পারবেন এবং এটাকে আপনি তুলে ধরতে পারবেন। আমি আশা করি হোমিওপ্যাথির মধ্যে আমরা মেডিকেল পড়বো না, মেডিকেল তো পড়বোই, এটা আমার ব্রেড অ্যান্ড বাটার, কিন্তু হোমিওপ্যাথির যে সায়েন্টিফিক ব্যাকগ্রাউন্ড, এটাকে বোঝার জন্য, তুলে ধরার জন্য আমরা এই সব রিসার্চ নিয়েও আমরা চিন্তা ভাবনা করবো এবং বোঝার চেষ্টা করব। এই বলে আমি আজকে শেষ করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। যারা আছেন, আমি আশা করি অ্যাটলিস্ট কিছুটা হয়তো ওনাদেরকে আমি অনুপ্রাণিত করতে পেরেছি, দেখাতে পেরেছি যে দেখো হোমিওপ্যাথিক পক্ষে কত রিসার্চ হয়ে গেছে, বৈজ্ঞানিক এভিডেন্স হয়ে গেছে, আমরা জানি না, বুঝি না বলে লোকের সামনে তুলে ধরতে পারি না। তা আপনাদের সবাইকে ধন্যবাদ। আমি ডক্টর আনোয়ার পাটোয়ারির কাছে মাইক দিয়ে দিচ্ছি। আপনি কেউ যদি কোনো প্রশ্ন করতে চান, কিছু প্রশ্ন আপনি নিতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। অত্যন্ত সময় উপযোগী এবং চমৎকারভাবে উপস্থাপন করে আমাদেরকে যে বিষয়গুলো দেখিয়েছেন। আমার মনে হয় যে হোমিওপ্যাথিক সোসাইটির যারা কখনো কখনো এলোপ্যাথির বিভিন্ন কথাবার্তায়, আক্রমণাত্মক কথাবার্তায় যারা হীনমন্যতায় ভুগছেন, আজকের এই আলোচনা তারা যদি অনুধাবন করে থাকেন এবং
আমার মনে হয় যে একেবারে দলিল প্রমাণাদির ভিত্তিতে যেভাবে উপস্থাপিত হয়েছে সেখানে আপনাদের শক্তি, সাহস এবং আপনাদের কনফিডেন্ট আরো ডেভেলপ করবে আমার বিশ্বাস। হ্যান্ড রাইজ করেছেন কয়েকজন, ডক্টর রুহুল আমিন, আপনার প্রশ্ন বা মন্তব্যটি করবেন। ডক্টর রুহুল আমিন, মাইকটি আনমিউট করে প্রশ্ন মন্তব্য। ধন্যবাদ আমাকে প্রশ্ন করার সুযোগ দেওয়ার জন্য। স্যারকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আজকে এমন একটি বিষয় নিয়ে স্যার আলোচনা করলেন যে বিষয়গুলো নিয়ে আমরা সাধারণ হোমিওপ্যাথিরা সাধারণত ভাবতেও পারি না, বা হয়তো এই বিষয়গুলো যে গবেষণা আছে অনেকে হয়তো জানিই না, যার কারণে আমরা বিভিন্ন সময়ে আমাদের মুখের বক্তব্যগুলোই বলে যাই কোনো রকমের রিসার্চ বা কোনো রকমের যে সায়েন্টিফিক প্রুফ এগুলো ব্যাপারে নিয়ে যে একটা ডকুমেন্টারি বানিয়ে একজন যে অ্যালোপ্যাথ ডাক্তারের সাথে ডিবেট করব বা তাদেরকে যে বোঝানোর চেষ্টা, এগুলো কখনো করা হওয়ার সুযোগ হয়ে ওঠে না। তারা তাদের সায়েন্সের পথে হাঁটে আর আমরা আমাদের যৌক্তিক পথে হাঁটি। স্যার, আমি এখানে একটা বিষয় নিয়ে আলোচনা করতেছি, যেটা হোমিওপ্যাথির গবেষণার যে গ্র্যান্ড বেনিস্টের যে গবেষণাটা সবচেয়ে বেশি আলোচিত হয়েছে, সেটা সে সময় নেচার পত্রিকায় ছাপানোর পরও কিন্তু আবার তখন তদন্ত হওয়ার পরে সবচেয়ে বিরোধিতা ছিল জেমস রেন্ডি। উনি ছিলেন হোমিওপ্যাথি প্রচন্ড বিরোধী, যদিও উনি অ্যালোপ্যাথিক নন, একজন মিউজিশিয়ান, এবং অন্যান্য অ্যালোপ্যাথি ডাক্তাররাও তাদের বিরুদ্ধে অবস্থান নিয়ে তখন একটা নামকাও আসতে তদন্ত করে তার রিপোর্টটা কিন্তু মুছে ফেলতে বাধ্য করে। এবং এটা না হয় ছিল অ্যালোপ্যাথিদেরই কার্যক্রম। এবং পরবর্তীতে আমি এটাও দেখেছি বর্তমান সময়ে হোমিওপ্যাথিতে আমরা যাদেরকে সবচেয়ে বেশি অভিভাবক মনে করি, জর্জ বিতলকাস, ওনার একটা ইউটিউবের একটা ভিডিও প্রায় 11 বছর আগে পোস্ট করা, অন ব্যান্ডেনিস্টিস এক্সপেরিমেন্টস এন্ড ইটস ফ্যালাসি নামে। সেখানে আবার উনি নিজেও কিন্তু এই এক্সপেরিমেন্টটাকে অস্বীকার করছেন যে এটা যদি হোমিওপ্যাথি প্রুভ করা হয় তাহলে হয়তো এমন সময় আসবে যে এটাকে হোমিওপ্যাথি বাতিল করে বা করতে হবে, মানে এই জিনিসটা একটু আছে। আর স্যার একদিন জানতে চাচ্ছি যে ধন্যবাদ জানাচ্ছি যে মির্জাদি সেব্রিনা ফ্লোরাকে, যিনি আসলে স্যার আপনাকে সুযোগ দিয়েছে। অ্যালোপ্যাথিক ডাক্তাররা তো সাধারণত হোমিওপ্যাথিকে দেখতেই পারে না বেশিরভাগ ডাক্তারই, এর মধ্যে উনি আপনাকে সুযোগ দিয়েছেন হোমিওপ্যাথিকে প্রুভ করার জন্য। ম্যাডাম কিন্তু শুনেছিলাম অনেক অসুস্থ, এখন আসলে উনি কি অবস্থায় আছেন, মানে কার্যক্রমে যোগ দিতে পেরেছেন কিনা একটু জানাবেন। ধন্যবাদ স্যার। ধন্যবাদ। এই যে মির্জাদি ফ্লোরা ম্যাডাম এখন ডিজি হেলথের অ্যাডিশনাল ডাইরেক্টর জেনারেল ছিলেন, সম্ভবত এখন আবার ওনাকে নিপসমের ডিরেক্টর হিসেবে পদায়ন করা হয়েছে। তো ম্যাডাম উনি খুব উচ্চশিক্ষিত এবং খুব বিশাল মানের একজন গবেষক, ক্যামব্রিজের পিএইচডি, এবং খুব ভালো বোঝেন এপিডেমিওলজি এবং এইসব সায়েন্টিফিক গবেষণা। এবং আমি বলবো যে আমার যা গবেষণা শেখা ওনার হাতেই শেখা এবং খুব ভালো হাতে শেখা। ম্যাডামের কিছুটা অসুস্থ এখন, তবে বর্তমানে উনি সুস্থতার সাথেই নিপসমের ডাইরেক্টর হিসেবে আছেন। আর আপনি যেটা বলছেন যে এই গবেষণাটাকে, এটা তো স্বাভাবিক, এটা কে মেনে নিবে? বরং এলোপ্যাথি ডাক্তাররা তখন নেচার পত্রিকার কর্তৃপক্ষকে তারা খুব দোষারোপ করছে যে তোমরা কেন এই ধরনের একটা গবেষণাকে তোমরা ছাপলা। তো নেচার পত্রিকা তাদের পিঠ বাঁচানোর জন্যই তখন একটা কমিশন করেছিল যে এই ব্যাপারে আরো অনুসন্ধান করবে তারা। এবং এখানে একজন ম্যাজিশিয়ানের যার নাম বললো রেন্ডি, ও ছিল, তো নিজে বুঝেন একটা সায়েন্টিফিক গবেষণাকে তারা স্ক্রুটিনি করবে, এখানে কি একজন জাদু করে দেবে? তারা এই জাদুকরকে দিয়েছিল। এবং আলটিমেটলি ব্রিটিশরা এই গবেষণাটাকে তারা খুব পজিটিভলি ডিফেন্ড করেছে। এটা মানে জাস্ট পক্ষে বিপক্ষে একটা, এটা খুব এক্সপেক্টই করে যাচ্ছিল যে সায়েন্টিস্টরা বা এলোপ্যাথিক ডাক্তাররা এই গবেষণাকে সহজে মেনে নেবে না, কারণ এই গবেষণা মেনে নিলে তো হোমিওপ্যাথিকে মারা ছাড়া কোনো কথা থাকবে না। কাজেই এই নিয়ে বিতর্ক হয়েছিল এবং এই বিতর্ক নিয়েই বেন মিলিস্তা মারা গেছেন। ধন্যবাদ। ধন্যবাদ। হ্যান্ড রাইজ করেছেন ডক্টর সাইফুল ইসলাম, আপনার মাইককে আনমিউট করে প্রশ্ন করুন।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি সাইফুল ইসলাম ঠাকুরগাঁ থেকে বলছি। আমরা যারা সাধারণ ডিএইচএমএস পাস সাধারণ শিক্ষার্থী, আসলে আমাদের পক্ষে স্যার যে অত্যন্ত মূল্যবান গবেষণাগুলো তুলে ধরলেন, এই গবেষণাগুলো আমাদের পক্ষে না ইংলিশ ভার্সন কোথাও পড়া সম্ভব বা কোথাও দেখা সম্ভব, কিন্তু স্যার যে সহজ সরলভাবে আমাদের সামনে উপস্থাপন করলেন, এটা যদি আমরা শুনলাম, অনেক কিছু জানলাম, কিন্তু এগুলো যদি একটু রেকর্ড সংরক্ষণ করতে পারতাম বা পাইতাম, তাহলে হয়তো আমরা এই কথাগুলো অন্তত স্যারের লেকচার থেকেও কিছু কিছু আমরা জনসাধারণের কাছে উপস্থাপন করতে পারতাম আর কি, রেফারেন্স গুলো দিতে পারতাম যে না, আমাদের সম্পর্কে এই তথ্যগুলো রয়েছে। কিন্তু এই ক্লাসটার, স্যারের এই ক্লাসটার রেকর্ডেড ভার্সন আমরা পাই না, আর নিজেরা রেকর্ড করার সুযোগ হয় না। এই জন্য বিষয়টা যদি দেখতেন, তাহলে আমাদের জন্য স্যার যে রিসার্চের কথাগুলো বললো, অন্তত এই লেকচারটা শুনে শুনে আমরা কিছু তথ্য নিজেদের মাঝে রাখতে পারতাম, মানুষকে দিতে পারতাম। এই বিষয়টা যদি একটু দেখতেন খুব ভালো হতো। আমাদের সঞ্চালক ডক্টর আনোয়ার পাটোয়ারি এর জবাব দিতে পারেন। ক্লাসের শুরুতেই আমরা বলেছি যে আমাদের এই লেকচারটা একই সাথে হোমিওপ্যাথি বাংলাদেশ হোমিওপ্যাথিক পরিষদের ফেসবুক পেজে লাইভ ট্রান্সমিশন হচ্ছে এবং ওখানে থেকে যাচ্ছে। এবং আমাদের গত কয়েক সপ্তাহ ধরে, আমাদের গত প্রায় 5টা-6টা ক্লাস আমাদের বাংলাদেশ হোমিওপ্যাথিক পরিষদের ফেসবুক পেজে একই সময়ে লাইভ ট্রান্সমিশন হয়, ওখানে থেকে যায়। আপনাদের দেখার প্রয়োজন হলে ওখানে গিয়ে দেখবেন, অথবা আপনার টাইম লাইনে শেয়ার করে দিয়ে রাখবেন, আপনি ওখান থেকে পাবেন। আমি ক্লাসের শুরুতেই, প্রত্যেকটা ক্লাসের শুরুতেই বলি এবং আছে, আপনি একটু খেয়াল করলেই পাবেন। ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, জি ধন্যবাদ। আসসালামু আলাইকুম। হ্যান্ড রেজ করেছেন ডাক্তার সিএম জুয়ার স্যার। জি, আসসালামু আলাইকুম স্যার। স্যার ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আর আমি ডক্টর টিএম জর্দার, কুষ্টিয়া থেকে। আপনি তো আমাদের গুড নাইট ক্লাসে 2 দিন অতিথি হয়েছিলেন, আপনার জীবনের কাহিনী শুনেছিলাম। এখন কেন জানি মনে হয় আরেকটু শোনা দরকার। তো আপনাকে স্বাগত স্যার, আপনি সময় দিলেই আমরা আপনাকে আবার উপস্থিত করবো ইনশাআল্লাহ। এখানে স্যার আমি একটু জানতে চাচ্ছিলাম, হোমিওপ্যাথিকে যত মোর সায়েন্টিফিক করতে যাচ্ছি আমরা, মোর সায়েন্টিফিক করলে হোমিওপ্যাথির মূল ধারা থেকে সরে যাচ্ছে কিনা, আমার তো তাই মনে হচ্ছে। আমার অবজারভেশন, আপনার অবজারভেশনটা যদি কাইন্ডলি বলতেন। বুঝে নাই, আপনার কথাটা বুঝে নাই। হোমিওপ্যাথি যত মোর সায়েন্টিফিক, আমরা সায়েন্স দিয়ে ব্যাখ্যা করার চেষ্টা করতেছি দিনে দিনে। ইভেন জর্জ ভিতলকার স্যারও সেই ব্যাপারে বিভিন্ন রিসার্চ বললেন, এতে করে হোমিওপ্যাথির ক্লাসিক যে মূল ধারা থেকে বেরিয়ে আসতেছে কিনা, যেমন প্যাটেন্ট অমুক তমুক, মানে এলোপ্যাথির সাথে কম্পেয়ার করার জন্য এগুলো তৈরি হচ্ছে। এতে আসলে কি মূলত লাভ হচ্ছে না ক্ষতির দিকেও কিছুটা যাচ্ছে? থ্যাংক ইউ। না, এটা আপনার ভুল ধারণা। আপনি আপনি কেন মূল ধারাতে সরবে? হোমিওপ্যাথি মূল ধারার উপরে আছে, কিন্তু আপনি গবেষণার দ্বারা যদি আপনি এটা, আপনি সায়েন্স বলছেন, হোমিওপ্যাথি চিকিৎসা বিজ্ঞান, তো বিজ্ঞানকে আপনার প্রমাণ করবেন না? অবশ্যই প্রমাণ করতে পারেন। নিবে কি করে? এই যে পটেন্টাইজেশন থিওরির উপর, এটা কেন বিশ্বাস করবে? মানুষ বিশ্বাস করবে? আপনি তো করতেন না, আমি করতাম যদি হোমিওপ্যাথ না হতাম। যে যেখানে কোনো অণুই থাকে না, কোনো মলিকুলই থাকে না, 12 সেন্টিসিমেলের পরে সেখানে আপনি লক্ষতম সেন্টিসিমেল পটেন্সিতে হোমিওপ্যাথিক ওষুধে কাজ করে দাবি করছেন। যদি এই যে প্রমাণগুলো কারা করছে দেখেন, এটা তো হোমিওপ্যাথিক ডাক্তারের সম্ভব হয়নি। পদার্থ বিজ্ঞানীরা ঢুকছে, এলোপ্যাথিক ইমিউনোলজিস্ট ঢুকছে, ওরা প্রমাণ করছে। অবশ্যই আপনি সায়েন্টিফিক প্রমাণ সাথে রাখতে হবে। আপনার যদি এই সিস্টেমকে আপনি মানুষের, মানে পৃথিবীতে একটা মর্যাদা সম্পন্ন লেভেলে যদি আপনি তুলে ধরতে চান, আপনি বিজ্ঞান গবেষণা করছে বিধায় হোমিওপ্যাথি সরে যাচ্ছে? অবশ্যই না। হোমিওপ্যাথি ক্লাসিক্যাল হোমিওপ্যাথি তার জায়গায় আছে। ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, জাযাকাল্লাহ। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সবাইকে, প্রাণবন্ত উপস্থিতি দিয়ে আমাদেরকে সহযোগিতা করেছেন। এবং রাত প্রায় 11টা হতে চললো। অনেক পরিশ্রম করে স্যার আমাদেরকে এই বয়সেও এত লম্বা সময় ধরে অত্যন্ত চমৎকার উপস্থাপনা দিয়ে সমৃদ্ধ করেছেন। আশা করি আপনারা আমাদের সাথে নিয়মিতভাবেই থাকবেন এবং আমাদেরকে উৎসাহিত করবেন এবং হোমিওপ্যাথিকে সমৃদ্ধ করবেন, নিজেরা সমৃদ্ধ হবেন। স্যার, আমাদের আর কি কোনো ঘোষণা দেবেন কিনা আজকে আগামী ক্লাসের ব্যাপারে, যদি আপনার ঘোষণা থাকে? আচ্ছা, আমরা এর আগে বলেছিলাম যে আমরা ক্লিনিক্যাল এক্সামিনেশন
ক্লিনিক বলতে আমি এর আগে ব্যাখ্যা করেছি যে আমরা এই যে রোগী পরীক্ষা, যেটা রোগী পরীক্ষা, এটা কিন্তু আমাদের কেস টেকিং এর অংশ। রোগী পরীক্ষা করতে গেলে আমাদের পালস দেখতে হয়, ব্লাড প্রেশার দেখতে হয়, টেম্পারেচার মাপতে হয়, যাদের হার্টের রোগী হার্ট দেখতে হয়, তারা নিউমোনিয়ার রোগী, অ্যাজমা রোগী, তাদের লাংস দেখতে হয়, যারা লিভার বড় হয়ে গেছে লিভার চেক করতে হয়, যার পেটের মাঝে পানি লেগে গেছে তার এসআইটিস চেক করে দেখতে হয়, তার নিউরোলজিক্যাল সমস্যা, তার নার্ভের কোন জায়গায় কি অসুবিধা হয়েছে এটা দেখতে হয়, তার কানের মধ্যে বইগুলো আছে, কানের পর্দা আছে না কানের পর্দা নেই এটা দেখতে হয়, নাকের মাঝে হুদাহুদি বলে পলিপ হবে ডাক্তার, অথচ পলিপটা চিনেই না পলিপ কাকে বলে, এসিডি কাকে বলে। তারপরে চোখের মাঝে অনেক সিম্পল পরীক্ষা আছে। এই পরীক্ষাগুলা আমাদের কলেজে শেখানো হয় না। আমি হোমিওপ্যাথি কলেজে ডিএইচএমএস কোর্সে শিক্ষকতা করেছি, ডিএইচএমএস কোর্সে শিক্ষকতা করেছি এবং পোস্ট গ্রাজুয়েট কোর্সে শিক্ষকতা করেছি বাংলাদেশেই। আমি আমার লেভেল সম্বন্ধে জানা সবগুলো সম্বন্ধে এইগুলো শেখানো হয় না, হোমিওপ্যাথি ডাক্তাররা জানে না। একজন হোমিওপ্যাথি ডাক্তার সাধারণ নাকের পলিপ আর নাকের এইচআইটি বোঝে না, এর থেকে লজ্জার কিছু আছে? একজন হোমিওপ্যাথি ডাক্তার পালস বোঝে না, পালস দেখতে জানে না। সে এটা কি করে হয় বলেন? সেটা সব লাগে বড় করে ছবি তোলে, আরে সেসব কিছু জানা না, সে কিচ্ছু জানা না, সে ব্যবহার সম্বন্ধে। কিন্তু এটা তাকে আমরা দোষ দিই না হোমিওপ্যাথি ডাক্তার, কারণ সে তো শিখেই নাই, আর কলেজে তাকে শিখাই নাই। কলেজে যে শিখাবে ওই টিচারও শিখে নেই, ওটা ওই বাটাও জানে না। তাহলে এটা আপনি কোথেকে শিখবেন? এখন তো আর কলেজে গেলেও হবে না, কলেজে এখনো শিখায় না। কেউ শিখায় কলেজে স্ট্যাটিস্টিক্স ব্যবহার করে কোন জায়গায় কিভাবে, কেউ শেখায় কান কেমনে পরীক্ষা করে, নাক কেমনে পরীক্ষা করে, নেজার ফেকুলাম কেমনে দেয়, কানের অটোস্কোপ কেমনে, কেউ শেখায় না। এটা শিখ একদম সহজ। আপনি পাল শিখবেন, আপনাকে আমি আধা ঘন্টা শিখিয়ে দিব। আপনি নাকের একদম শিখবেন, যন্ত্র কিনবেন, আরে দেখবেন আপনি একটা টাং ডিপ্রেশন নিবেন, একটা টর্চ কিনবেন, আপনি ব্লাড প্রেশার যন্ত্র বুঝবেন। হ্যাঁ, একটা প্রটোকল বানিয়েছি, আমি একটা কোর্স রেডি করেছি যে আপনাকে শেখাবো। কিন্তু আমরা যেহেতু একটা সংগঠন করি, বাংলাদেশ হোমিওপ্যাথি পরিষদের ডিসিশন হলো যে আপনি এটা ক্লাস নেন, কিন্তু পেইড ক্লাস। আমরা হালকা কিছু এর থেকে আপনারা পেমেন্ট করবেন, যেটা আমরা দিব না, আমরা পুরোপুরি আমাদের পরিষদের ফান্ডে যাবে। পরিষদের আমাদের অ্যাক্টিভিটি আছে, সাংগঠনিক অ্যাক্টিভিটি, এই জন্য আপনারা অল্প, আমরা সেটা জানাবো আপনাদেরকে কত। সেটা আবার যারা পরিশোধ করেন তাদের একটা ফি হবে, আর যারা পরিশোধ করেন না তাদের জন্য একটু বেশি হবে। এই জন্য আমি অনুরোধ করব আপনারা পারলে হোমিওপ্যাথি পরিষদের সদস্য হয়ে যান, আপনাদের ফিটাও কম হবে, প্লাস পরিষদ বাংলাদেশের সর্বপ্রাচীন সবচেয়ে বনেদি মূলধারার হোমিওপ্যাথি সংগঠন। এটাতে যোগ দেন, হোমিওপ্যাথির পক্ষে আপনি কাজ করেন, সুস্থ ধারা হোমিওপ্যাথি তৈরিতে সাহায্য করেন। তো আমরা এই জিনিসটা সামনের সপ্তাহে করা যায় কিনা, আমরা কাল পরশু একটা মিটিং করব। যদি দেখা যায় যে সামনের বুধবারে করা সম্ভব, আপনাদেরকে আমরা এই যে বিভিন্ন ফেসবুকের গ্রুপ আছে এর মাধ্যমে জানিয়ে দেব। সেই ক্ষেত্রে আপনারা আমাদের কোষাধ্যক্ষ আছেন, আমরা একটা তার বিকাশ নাম্বার দিব, ওই বিকাশ নাম্বারে ওই নির্দিষ্ট পরিমাণে ফি দিয়ে দিবেন আপনারা, তাইলে এই ক্লাসে ঢুকতে পারবেন। ক্লাসটা তখন রেস্ট্রিক্টেড থাকে, যারা ফি দিচ্ছেন শুধু তারাই ঢুকতে পারবেন। এবং আমার মনে এটা মিনিমাম একটা ফি, এটা আমাদের সংগঠনকে হেল্প করার জন্য। কিন্তু এর মাধ্যমে যে জিনিস শিখবেন, এটা আমার তো মনে হয় না আপনাদেরকে বাংলাদেশে আর কোনো হোমিওপ্যাথি সংগঠন, আর কোনো হোমিওপ্যাথিক ব্যক্তিত্ব এগুলো শেখানোর যোগ্যতা রাখে, বা কেউ হয়তো আছে কিন্তু সে এইভাবে এগিয়ে আসবে না শেখাতে আপনাদেরকে। আমরা দীর্ঘদিন থেকে এগুলো শেখাই, একেবারে পানির মধ্যে শেখাবো আপনাদেরকে। বুঝবেন না মানে? অবশ্যই বুঝবেন, পানির মধ্যে শিখাই দেবো এখানে। এই জন্য এই ক্লাসটাতে আপনারা মানে বেশি সংখ্যায় যোগ দিবেন, এটা লাস্ট চান্স। কোথায় আপনি শিখবেন?
আপনি স্ট্যাটিস্টিক্সের ব্যাপারে কেমনে কে শেখাবে আপনাকে? এই জন্য আমি আহ্বান জানাই আপনাদেরকে, আমরা শীঘ্রই জানাবো, এবং আমাদের ওই ক্লাসে যোগ দেবেন এবং প্রত্যেক ক্লাস অ্যাটেন্ড করবেন। যত ক্লাস একটা অ্যাটেন্ড না করলে আপনার অনেক বড় একটা জিনিস আপনি ভুলে যাবেন, মানে আপনি চান্স পাবেন না। তা আমি এই আহ্বান জানাচ্ছি আপনাদেরকে, নিমন্ত্রণ দিচ্ছি যে আমাদের এই পেইড ক্লাসে এই হালকা কিছু আপনাদের সম্মানের বিনিময়ে আপনার ক্লাসে যোগ দিবেন। ওকে, সালাম আলাইকুম। জি হিসাব স্যারের এই কথার মাধ্যমেই আজকের মতো আমরা এখানে শেষ করবো। যারা ছিলেন সকলের জন্য শুভকামনা, তাদের জন্য সুস্থতার সহিত দীর্ঘায়ু কামনা করছি। আমাদের সকলের সুস্থতা কামনা করছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সুস্থতার সহিত মানব জাতির সেবা করার তৌফিক দান করেন এবং আমাদের জ্ঞানকে আরো বেশি সমৃদ্ধ করতে পারি, সেই তৌফিক যেন তিনি দান করেন। দোয়া করি রব্বিল আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জ্ঞানকে বৃদ্ধি করে দাও, আমরা যেন আত্মমানবতার সেবায় নিজেদের উৎসর্গ করতে পারি। তো পরবর্তী ক্লাসে যোগ দেওয়ার পূর্ব পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দরভাবে কাটান আপনাদের জীবনের প্রতিটি মুহূর্ত। এই দোয়া কামনায় আজকের মতো বিদায়। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যাঁ।